এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আমি স্নিগ্ধা। শুরু করব এক্সপ্রেস অনলাইন। সন্ধ্যে 7টা মানেই এক্সপ্রেস অনলাইন, আর এক্সপ্রেস অনলাইন মানেই সারাদিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর, এবং সেগুলো আমরা করি আমাদের জেলার প্রতিনিধিদের সাথে। আজকে আমার সাথে রয়েছে আমার সহকর্মী চন্দ্রিমা হালদার আমার সঙ্গে। শুরুতেই নজর রাখবো আসানসোলের দিকে। আজকে একটা বহু গুরুত্বপূর্ণ দিন, সরস্বতী পুজো, সাথে অন্যদিকে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো শুরুতে নজর রাখবো আসানসোলের দিকে। আসানসোলে আজাদ হিন্দ বাহিনী স্মৃতিসৌধটি 2017 সালে নির্মিত হয়েছিল। এবছর পৌর নিগম শ্রদ্ধা জানায়নি। প্রত্যেক বছর ওখানে শ্রদ্ধা জানানো হয়, এই বছর শ্রদ্ধা জানায়নি। প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি নিজে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি পৌর নিগমের ভূমিকা তীব্রভাবে সমালোচনা করেন। শহীদদের স্মৃতি অবহেলা মেনে নেওয়া যায় না। কি বলবে এই বিষয়ে? একদমই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। শ্রদ্ধা মানে যারা শহীদ থাকে আমাদের দেশের, তাদেরকে শ্রদ্ধা না জানানো এরকম বিশেষ দিনে খুবই বিষয়টি একদমই ঠিক নয়। যা তুমি দেখতে পাও, যারা শহীদ তারা নিজেদের জীবন দিয়ে আমাদের আজকে তৈরি করেছে। এদের সাথে আমাদের পুরাতন সমস্ত কিছু পাস্ট হিস্ট্রি যাকে বলা হয় সমস্ত কিছু জড়িয়ে রয়েছে। সব থেকে বিশেষ খবর হচ্ছে যে আজাদ হিন্দ বাহিনী শহীদ যে দিবসটা, এটা কি জন্য আমরা পালিত করি সেটা জানো? যে আগে যারা মুসলিম আর্মিরা যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর আন্ডারে ছিল। তবে এসব তো দেখবোই, কথা বলবো, আমরা আলোচনা করবো, তবে তার আগে প্রতিবেদনটা একবার দেখে নিই। আসানসোলে আজাদ হিন্দ বাহিনী শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মৃতিসৌধটি 2017 সালে উন্মোচিত হয়। এটি সিঙ্গাপুরে ব্রিটিশদের ভাঙা স্মৃতিসৌধের অবিকল রেপ্লিকা হিসেবে তৈরি হয়েছিল। স্মৃতিসৌধটি তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এটি শুধু একটি স্মৃতিসৌধ নয়, বরং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং শহীদদের ত্যাগকে স্মরণ করানোর একটি গুরুত্বপূর্ণ প্রতীক। প্রতি বছর এই স্মৃতিসৌধটি শ্রদ্ধা জানানো হয়ে থাকে, কিন্তু এবছর আশ্চর্যজনকভাবে আসানসোল পৌর নিগম কোনো উদ্যোগ নেয়নি শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য। এই খবর পেয়ে জিতেন্দ্র তিওয়ারি নিজেই স্মৃতিসৌধে পৌঁছে শ্রদ্ধা জানান। তার সঙ্গে আরও অনেকেই উপস্থিত ছিলেন। তারা মিলিতভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ বাহিনীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। জিতেন্দ্র তিওয়ারি এই ঘটনার পর পৌর নিগমের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, শহীদদের স্মৃতি উপেক্ষা করা মোটেই গ্রহণযোগ্য নয়। যদিও পৌর নিগমের কেউ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রাক্তন মেয়রের পদক্ষেপ অনেকের চোখে প্রশংসনীয় হয়েছে। করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে ইংরেজ শাসকদের অত্যাচারীরা সেটা ভেঙে দেয়, এবং তারপর আপনারা জানেন যে স্বাধীন ভারতের একটা অংশ হলেও স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি। তার একটা মন্ত্রিসভা গঠন হয়েছিল, মন্ত্রিসভায় বেশ কিছু ব্যক্তি ছিলেন। তো আমরা ওই যে মনুমেন্ট ভেঙে দেওয়া হয়েছিল, ভারতবর্ষের মধ্যে সারা দেশের মধ্যে 2017 সালে প্রথম তার রেপ্লিকা আসানসোল পৌর নিগমের তরফ থেকে আমরা এটা তৈরি করি। এবং এখানে আপনি দেখবেন যে নেতাজিকে যে প্রধানমন্ত্রী হিসাবে সবাই মেনে নিয়েছিল, তার মন্ত্রিসভায় যারা ছিলেন তাদেরও নাম দেওয়া আছে। তো আজ নেতাজির জন্মদিন। আমরা 11টার সময় খবর পেলাম যে এখানে আজকে একটা মালা দেওয়ারও কারো সময় হয়নি। স্বাভাবিকভাবে এই রেপ্লিকার সঙ্গে আমাদের একটা আবেগ জড়িয়ে আছে, যেহেতু আমরা সবাই মিলে এটা করেছিলাম। আসানসোলে বেশ কিছু নেতাজি অনুরাগী আমি যখন মেয়র ছিলাম আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তারা বলেছেন এটা করা দরকার, এবং তাদেরও আজ খুব খারাপ লাগবে হয়তো। তাই আমরা এসছি, আমরা মালা দিলাম, এবং আমরা প্রশাসনে যারা আছে তাদেরকে অনুরোধ করবো যে আগামী দিনে আমরা কোনো সমালোচনার জন্য বলছি না। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতার সংগ্রাম এবং শহীদদের ত্যাগকে ভুলে যাওয়া কখনোই উচিত নয়। স্মৃতিসৌধটি শুধু একটি স্থাপনা নয়,
এটি আমাদের ইতিহাসের সাথে সরাসরি সংযুক্ত। জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগ দেখিয়েছে যে ব্যক্তিগতভাবে স্মৃতিকে সম্মান জানানো সম্ভব, এমনকি যদি কর্তৃপক্ষ তা না করে। আসানসোলবাসীর জন্য এই স্মৃতিসৌধ একটি চিরঞ্জন প্রতীক, যা শহীদদের চেতনা ও ত্যাগকে জীবিত রাখে। আচ্ছা, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আসানসোল থেকে জয়ন্ত শাহের কাছ থেকে। জয়ন্ত, শুনতে পারছো? একদম। হ্যাঁ, আসানসোলে আজকে আজাদ হিন্দ বাহিনীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ওদেরকে কিন্তু শ্রদ্ধা জানানো হয়নি, এই বিষয়ে কি বলবে? দেখো, তোমরা জানি যে আসানসোলে রবীন্দ্র চত্বরে আজাদ হিন্দ ফোর্স নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে যেটা করেছিল, যারা ব্রিটিশরা ভেঙে দিয়েছিল, তারপরে সেই আসানসোলের নেতাজি প্রেমী মানুষ এবং আসানসোল পৌরনিগম যৌথভাবে এই স্মৃতিসৌধ করেছিল, ঠিক আছে, রবীন্দ্র চত্বরে। সেখানে 2017 সালে এটা তৈরি করা হয়েছিল। তারপর থেকে লাগাতার এখানে 23শে জানুয়ারিতে শ্রদ্ধা জানানো হয়, ফুলের মালা দিয়ে একটা ই করা হয়। কিন্তু আজকের যে চিত্র দেখা গেল আমাদের আসানসোল পৌর নিগমের দিকে, যে রবীন্দ্র ভবনে স্মৃতিসৌধ আছে, যেখানে আজাদ হিন্দু ফৌজে যারা লড়াই করেছিলেন তাদের উদ্দেশ্যে যেটা বানানো হয়েছিল, সেটাতে মাল্যদান করেনি। বেলা 12টা ঘুরিয়ে যাওয়ার পরে জিতেন্দ্র তিওয়ারি নিচে আসেন, নিজে এসে তার সঙ্গ নিয়ে প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা উনি এসে মাল্যদান করেন। উনি বারবার বলেন, অবগত করেন, আসলে পৌর নিগম বারবার জানান যে এটা মনে রাখা উচিত। একটা স্মৃতিসৌধ করা হয়েছিল 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে, এখানে এটা মাল্যদান করা উচিত। কিন্তু আসলে পৌর নিগম থেকে কোনো মাল্যদান করেনি। এই নিয়ে আমরা আসলে পৌর নিগমের আধিকারিক এবং যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগের সদুত্তর আমরা পাইনি, কোনো বলছি বলতে চাইনি। সেই নিয়ে আমরা প্রশ্ন করেছি। 2017 সাল যখন হয় তখন আসানসোলের পৌর নিগম তথা তৎকালীন তখন মেয়র ছিলেন জিতেন্দ্র তিওয়ারি, তৃণমূল ভোট ছিলেন। সেই মেয়র আসানসোলের কিছু নেতাজি প্রেমিক মানুষ তারা যৌথভাবে উদ্যোগ নিয়েছিল যে এই সময় নেতাজি আজাদ হিন্দু বাহিনী তৈরি করেছিল, হ্যাঁ, সেই সময় যে স্মৃতিস্তম্ভ সেটা করেছিল কোথায় জানেন? সিঙ্গাপুরে যদি ব্রিটিশ ভেঙে দেওয়ার পরে তারপর তারা বলছে না, তাহলে এখানে করা উচিত। তার জন্য বর্ণাঢ্য পরিমাণের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন জায়গার থেকে বেশ কিছু আজাদ হিন্দু ফৌজে যারা ছিলেন তাদের একজন ব্যক্তি এসেছিলেন, তিনি উদ্বোধন করেছিলেন, অনুষ্ঠানও হয়েছিল। সেই স্তম্ভ দাঁড়িয়ে ছিল, সে স্তম্ভ এখন এই মুহূর্তে রয়েছেন। কিন্তু আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেই উপলক্ষে একটা মালা, একটা কোনো কিছু ফুলের কোনো স্তম্ভ পড়ল না। সেই নিয়ে কিন্তু উনি বারবার বলতে গেলেন, জিতেন্দ্র তিওয়ারি প্রাক্তন মেয়র তথা আসানসোলের বিজেপি বিধায়ক, উনি কিন্তু বলছেন যে আসলে পৌর নিগমের অবগত থাকা উচিত, বারবার কিন্তু ধ্যান রাখা উচিত। একটা কিন্তু স্মৃতিস্তম্ভ হয়েছিল, সেখানে সম্মান দেওয়া উচিত, কেন করছে না সেই বিষয়ে আমরা কথা বলতে পারিনি, পৌর নিগম কোনো সদস্য করতে পারেনি। সেই নিয়ে একটা আলোচনার সৃষ্টি হয়েছে, সেই নিয়ে বারবার জানি জিতেন্দ্র তিওয়ারি পৌর নিগমের যে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, আলোচনাও করেছেন, এটা আমরা দেখতে পাচ্ছি, উনি আমাদের বক্তব্য দিয়েছেন। কিন্তু বিষয়টা যদি আলোকপাত করা উচিত, চোখে রাখা উচিত যে একটা স্মৃতিস্তম্ভ বানানো হয়েছে, যে একসময় নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে যে আজাদ হিন্দু বাহিনী ফোর্স ছিল তার স্মৃতির উদ্দেশ্যে এটা করা, তাকে মাথায় রেখে তাকে সম্মান জানানোটা হচ্ছে না, সেটা কিন্তু প্রশ্ন রয়েছে। আচ্ছা জয়ন্ত, জিতেন্দ্র তিওয়ারির এই কার্যক্রমের পর কি শাসক দল তৃণমূল কংগ্রেস কোনো বক্তব্য করেছেন? দেখো, তৃণমূল কংগ্রেস বলা যাবে না, আসলে পৌর নিগমের আন্ডারে আছে, আসলে পৌর নিগম ভোট এখন তৃণমূল কংগ্রেসের আন্ডারে। যেহেতু তৃণমূল কংগ্রেস চালাচ্ছে তো তৃণমূল কংগ্রেসের নামটা উঠে আসছে, যেহেতু জিতেন্দ্র তিওয়ারি নেতা হয়েছে তার জন্য নামটা উঠে আসছে। কিন্তু আসলে পৌর নিগম থেকে এটাকে তৎপর মানে যেটা বলা চলে একদম পরিষ্কার তো জানিয়ে রাখি যে আসলে পৌর নিগম এটা দেখা উচিত, যেখানে স্মৃতিস্তম্ভ আসলে পৌর নিগম আন্ডারে রয়েছে, বা বিএনআর মোড়, রবীন্দ্র ভবন চত্বরের ভেতরে এটা বানানো হয়েছে। 2017 সালে এটা উদ্বোধন হয়েছিল। আজকে এইভাবে 23শে জানুয়ারি জন্মদিন উপলক্ষে দেখেছি সেখানে মাল্যদান করেনি। তিনি কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি বা আমরা জানতে চেয়েছি কেন মাল্যদান করা হলো না, কিন্তু কোনো সদস্য আমরা পাইনি, কোনো সদস্য পৌর নিগম থেকে কোনো উত্তর আমাদের কিছু দেয়নি, আমরা এদের ব্যর্থতা হয়েছি। আচ্ছা, নজর তো এদিকে থাকবে, কিন্তু আরেকটা তোমাকে প্রশ্ন করব যে আজকে স্কুল বাঁচা আন্দোলন শুরু করা হয়েছিল আসানসোলে, এই বিষয়ে তুমি কি বলবে? দেখো, বানপুর বয়েজ হাই স্কুল
শত বছরের জন্য প্রাক্তন যে ছাত্রছাত্রীরা আছে তারা আজকে আন্দোলন করছিল। তো ইসকো সেল আইসবি আন্ডারে এই স্কুল বরাবর চলছে। তবে থেকে বানপুর শিল্প তালুকে সেল আইসবি ইসকো কারখানা করেছিল, তবে থেকে স্কুলে চালু হচ্ছিল। ইসকো এটা করতো বয়েজ হাই স্কুল, যেখানে বিভিন্ন ছেলে মেয়েরা পড়াশোনা করতেন। এই যে যারা প্রাক্তন ছিল 1925 সালে এই স্কুলে করা হয়েছিল। আজকে এটা 100 বছর হলো, যার জন্য এরা কেক কেটে প্রাক্তন ছাত্রছাত্রীরা যারা আছেন তারা আনন্দ উপভোগ করেছেন, সঙ্গে নেতাজির জন্মদিন পালন করাচ্ছেন। তো নেতাজির জন্মদিন উপলক্ষে স্কুল যে আধিকারিক আছেন, উচ্চ আধিকারিক আছেন, তাকে ডাকা হয়েছিল। এখানে তিনি পার্টিসিপেট করার যোগ দিয়েছিলেন। স্কুলটা বাঁচছে না কেন? স্কুলটা নিয়ে প্রশ্ন উঠছে। স্কুলটা কিন্তু দিনের প্রতি ছাত্র সংখ্যা কমছে, দেখা যাচ্ছে। ইসকো সেল কর্তৃপক্ষ নজর ঠিক মতন দিচ্ছে না। তার জন্যই কিন্তু প্রাক্তন ছাত্রছাত্রীরা যারা আছেন তারা কিন্তু একটা স্কুল বাঁচাও কমিটি তৈরি করেছিল। এই আন্দোলন আগেও হয়েছিল যে আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে একটা অনুষ্ঠান রেখেছিল। 100 বছর হয়েছে, 100 বছর পূর্ণ করেছে স্কুলটা। তার জন্যই কিন্তু আজকে আন্দোলনটা করেছে। বারবার বলছে স্কুলটা বাঁচাতে হবে, যেটা এত বছর স্কুলে চলে আসছে, স্কুলটা কেন ইসকো পরিকাঠামো ঠিক করছে না, এটা প্রশ্ন হয়েছে। এই আন্দোলন চলছে। এই আন্দোলনে সামিল হয়েছে স্থানীয় কাউন্সিলর তথা অশোক গুপ্ত, উনি তৃণমূল রাজ্য নেতা রয়েছেন, উনি এই স্কুলে পড়াশোনা করেছেন। উনি কিন্তু এই ব্যাপারটা বলছেন, সঙ্গে কিন্তু এটা নিয়ে সমালোচনা আধিকারিকের সঙ্গে আমরা কথা বলেছি, উনি বিষয়টাকে আলোকপাত নিয়েছেন। উনি জানাচ্ছেন যে আমরা ধন্যবাদ জয়ন্ত। একবার প্রতিবেদনটা দেখে নেব। স্কুল নাম দিয়েছে। সেই স্কুলে যদি মহিলা সমাজে বাচ্চারা ভর্তি হয় নার্সারি থেকে এলকেজি পর্যন্ত, তারা যদি এই স্কুলগুলোতে 1-এ ভর্তি হতো, তাদের অ্যানুয়াল ফিস ছিল 30 টাকা মাত্র। তো ইসকো কর্তৃপক্ষ দেখছে, জানি না তারা লাভ লস হয়তো ব্যবসাদারের মতন হয়ে গেছে এখন, তারা আস্তে আস্তে এই স্কুলগুলো বন্ধ করার বাহানা করেছে যে স্কুলগুলো তারা চালাবে না। আপনারা দেখেছেন ইসকো কর্তৃপক্ষ এখন বক্তব্য। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বার্নপুর বয়েজ ও গার্লস হাই স্কুল বাঁচাও মঞ্চের প্রাক্তনীরা ভারতী ভবন সংলগ্ন নেতাজির মূর্তির সামনে ইসকো কর্তৃপক্ষরা নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানাতে আসার সময় তারা প্রতীকী প্রতিবাদের মধ্যে দিয়ে ইসকো কর্তৃপক্ষের আধিকারিকদের হাতে গোলাপ ফুল দিয়ে আবেদন জানান। প্রাক্তনীরা জানান, এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভবিষ্যৎ রক্ষায় এই দাবি। गलत सुना है आपको, बंद तो नहीं हो रहा है। हाँ। कौन बोला है बंद? एक्चुअली वो लोग आया सर, स्कूल के 100 साल हुआ है, उसका लेके आपका पास स्कूल रहेगा, स्कूल तो कोई बंद नहीं होगा। कौन बोल रहा है स्कूल? बार बार विक्षोभ हो रहा है सर, आपका पास भी जा चुका है। स्कूल बंद नहीं होगा, स्कूल चलता रहे। जो देखा जा रहा है जो प्राइवेट अभी कहाँ सरकारी है? सरकारी तो अभी नहीं है। कि बेसरकारी का मतलब क्या है? जो पहले सरकारी था अभी उसको अगर अभी तो सरकारी नहीं है। স্কুলগুলি যেন বন্ধ না করা হয় এবং বেসরকারিকরণ না করা হয়, এর জন্যই এই স্কুলগুলিতে নিম্নবিত্ত ও পরিবারের অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, আসানসোল। আসানসোলের এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন কোনো একজন গেস্ট। শুনতে পাচ্ছেন আপনি? আপনার বক্তব্য। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি এই নেতাজি নিয়ে আমি বলছি একটু।
যে যারা আজকে দেশকে স্বাধীন করলো এখন তাদের কথা ভুলে গিয়ে এখন এ কত রাজনীতিতে ফায়দা তুলবে, এ মুসলিম ধরছে, সে হিন্দু ধরছে, এরকম নিয়ে চলছে। ঠিক আছে, আচ্ছা আপনি কে বলছেন আর কোথা থেকে বলছেন? আমি হুগলি খানাকুল পলাশপাই থেকে বলছি। আচ্ছা আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম নিমাই পাল। বলুন। নিমাই পাল বলুন। বলছি যে মানে যারা স্বাধীন করেছে দেশকে তাদের নিয়ে আমরা চিন্তা ভাবনা বেশি করি না, এখন রাজনীতি নিয়ে বেশি চিন্তা করি, কে কত পকেটে ভর্তি করবে, যে বড় শিক্ষিত লোক হোক আর অশিক্ষিত লোক হোক, যাই হোক। এবার আমি একটা জিনিস বলছি যে আজকে ভারতবর্ষকে বলছে নরেন্দ্র মোদী দোষ দিচ্ছে 14 সাল থেকে 26 সাল। তার আগে আমাদের পাকিস্তান থেকে এত জঙ্গি ঢুকিয়ে উস্কানিমূলক কথা বলছে। তারপরে হচ্ছে আপনাদের 26/11 মুম্বাই হানা 400 লোককে এলোপাতাড়ি গুলি করে মেরে ফেললো। আচ্ছা, অটল বিহারী বাজপেয়ী 1 দুর্ঘট করে সেখানে 350 আমাদের সেনাবাহিনী মারা গেল। আচ্ছা, সংসদ ভবনে এগুলো 14 সালের আগের ঘটনা বলছি। তারপর কাশ্মীরে আমাদের সেনাবাহিনী 5 জনকে আপনি সংক্ষিপ্ত বলুন। মুন্ডু কেটে নিয়ে চলে গেল। আচ্ছা, এবার একটা বলছি, আপনি সংক্ষিপ্ত কথা বলুন। হ্যাঁ, আপনি সংক্ষিপ্ত কথা বলুন। এবার একটা বলছি, এবারে ডোনাল্ড ট্রাম্প সেই কোথায় লাদেনকে মেরে দিচ্ছে, কোথায় গদ্দাফিকে মেরে দিচ্ছে। আচ্ছা, আপনার মূল বক্তব্যটা কি সেটা বলুন। আর মূল বক্তব্য আর কি বলছি, যে যার রাজনীতি নিয়ে বেশি মেতে রয়েছে, যে যার পকেট ভরার জন্য, এইটাই বলছি, আর কি বলবো। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, বেশ, ধন্যবাদ। তো যেখানে আমরা ছিলাম যে আসানসোলে আজাদ হিন্দ বাহিনী শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মৃতিসৌধটি 2017 সালে উন্মোচিত হয়। এটি সিঙ্গাপুরে ব্রিটিশদের ভাঙার পর এই স্মৃতিসৌধ অবিকল রেপ্লিকা হিসাবে তৈরি করে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। 2017 সালে তৎকালীন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এটি শুধু একটি স্মৃতিসৌধ নয়, এটি স্বাধীনতার সংগ্রামের ইতিহাস এবং শহীদদের ত্যাগকে স্মরণ করানোর একটি গুরুত্বপূর্ণ প্রতীক। প্রতি বছর এই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়ে থাকে, তবে এবছর কিন্তু জানানো হলো না। কেন? খুবই আশ্চর্যজনক আসানসোলের রবীন্দ্র ভবনে আজকে কেন হলো না? কিন্তু এবছর আশ্চর্যজনকভাবে আসানসোল পৌর নিগমে কোনো উদ্যোগ নেয়নি শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য। এই খবর পেয়ে জিতেন্দ্র তিওয়ারি তাই নিজেই এসে স্মৃতিসৌধে পৌঁছে শ্রদ্ধা জানান। তার সঙ্গে আরো অনেক বিশিষ্টরা উপস্থিত ছিলেন ওখানে। তারা মিলিতভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ বাহিনীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। কি বলবে? খুবই আশ্চর্যজনক বিষয়। দেশের যারা স্বাধীনতার আমাদের স্বাধীনতাতে যারা ছিল, আমাদের দেশকে যারা স্বাধীন করেছে, আজ তাদেরকে শ্রদ্ধা জানাতে মানুষজন ভুলে যাচ্ছে। তাহলে তুমি ভাবো মানুষজনের বাহ্যিক জ্ঞানটুকু তাহলে কোথায়? এর পরবর্তী যেই জেনারেশন আছে সেই জেনারেশন কি শিখবে, তাই না? এইটাই আজ শ্রদ্ধা জানাতে ভুলে যাচ্ছে। কিন্তু তাদের, যেমন কি আমাদের যিনি গেস্ট ছিলেন তিনি যেমনটা বললেন যে তারা যারা আমাদের দেশকে স্বাধীন করেছে তাদের উপরে নজরদারির থেকে বেশি বা তাদের পার্টি পলিটিক্সটা বেশি হয়ে যাচ্ছে, সেই দিকে নজরদারি তাদের বেশি রয়েছে। ঠিক আছে, নজর থাকবে এদিকে। তবে এবারে সরাসরি পরবর্তী খবর দিকে যাব, যে ঐতিহ্যবাহী কালনা সরস্বতী পুজো উপলক্ষে গাইড ম্যাপ প্রকাশ করলো কালনা থানার পুলিশ। প্রথমেই দেখব প্রতিবেদন। ঐতিহ্যবাহী কালনা সরস্বতী পুজোকে কেন্দ্র করে প্রকাশিত হলো বিশেষ গাইড ম্যাপ। আগামী 23 থেকে 26 তারিখ পর্যন্ত কালনা শহর ও সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে সরস্বতী পুজো। সেই উপলক্ষে পুজো চলাকালীন নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই গাইড ম্যাপ প্রকাশ করল কালনা থানার পুলিশ। শুক্রবার আনুমানিক বেলা 12টা নাগাদ কালনার এসডিপি অফিসে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গাইড ম্যাপটি আনুষ্ঠানিকভাবে
প্রকাশ করেন কালনার এসডিপিও আফজাল আবরার। তিনি জানান, পুজোকে কেন্দ্র করে জনসমাগম ও যানজট নিয়ন্ত্রণ করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুজোর 4 দিন প্রতিদিন বিকেল 4টে থেকে কালনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নো এন্ট্রি কার্যকর থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবার যানবাহন এই সময় চলাচলের অনুমতি পাবে। গাইড ম্যাপে বিকল্প রাস্তার দিক নির্দেশনাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যাতে সাধারণ মানুষ ও দর্শনার্থীরা সহজেই চলাচল করতে পারেন। সরস্বতী পুজো কারণ 23 থেকে 26 অবধি 4 দিন পুজো হবে এবং 26 তারিখ বিসর্জন সাথে সাথে একটা প্রসেশনও হবে বা একটা পুজো কমিটি, আমরা এখন অবধি যা লিস্ট পেয়েছি 17টা পুজো কমিটি ইমোশন প্রসেসিংয়ে পার্টিসিপেট করছে। তো এইখানে আমরা স্টার্টিং থেকে স্টেপ নিয়েছি, যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখানে দরকার আছে নো এন্ট্রি, STKK রোড এবং ভিতরের অনেক রাস্তাগুলোতে আমরা নো এন্ট্রি ইম্পোজ করছি। সেই রিলেটেড আমরা একটা ম্যাপ রেডি করেছি, ম্যাপটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে অলরেডি, কোন কোন পয়েন্টে রেস্ট্রিকশন থাকবে, কটা থেকে থাকবে। বেসিক্যালি আমরা টাইমটা 16টা আওয়ার্স মানে বিকেল 4টে থেকে রেখেছি টিল স্ট্যান্ডার্ড, দ্যাট মিনস যতক্ষণ ক্রাউড থাকবে ততক্ষণ ইম্পোজ থাকবে, তারপরে এটা উঠে যাবে। নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হবে। অতিরিক্ত পুলিশ বাহিনীর সঙ্গে মোতায়েন থাকবেন সিভিক ভলেন্টিয়াররাও। পুজো চলাকালীন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পুজো মণ্ডপের ওপর বিশেষ নজর রাখা হবে। এছাড়াও অ্যাম্বুলেন্স, দমকল ও অন্যান্য জরুরি পরিষেবার জন্য সমস্ত রকম প্রস্তুতি রাখা হয়েছে বলে জানান এসডিপিও। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে কালনার ঐতিহ্যবাহী সরস্বতী পুজো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলাভাবে সম্পূর্ণ হয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বিস্তারিত আলোচনা করার আগে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের কালনা প্রতিনিধি রীতা ভট্টাচার্যের সাথে। রীতা, কি বলবে এই বিষয়ে? হ্যাঁ, কালনার সরস্বতী পুজো হচ্ছে একটা বিখ্যাত পুজো, যেরকম কলকাতায় দুর্গা পুজো হয় তার থেকেও হয়তো কালনার সরস্বতী পুজো আরো বড় করে হয়। কারণ হচ্ছে এখানে কেউ কিন্তু মানে কারো থেকে কেউ কোনো চাঁদা নেয় না, উইদাউট চাঁদাতে এখানে সরস্বতী পুজো হয়ে আসছে বেশ দীর্ঘ কয়েক বছর ধরে। তো ক্লাব মেম্বাররা নিজেরাই চাঁদা দিয়ে পুজো করে, মানে এক একটা ক্লাব এমন পুজো করে কে কাকে টক্কর দেবে। তো সেই জন্য কালনাতে সরস্বতী পুজোকে কেন্দ্র করে বাইরে থেকে প্রচুর মানুষ আসে। ঐতিহ্যবাহী কালনা সরস্বতী প্যান্ডেল দেখতে প্রচুর মানুষ আছে। সামনেই রয়েছে নদিয়া, সেই নদিয়া থেকে ঘাট পেরিয়ে মানুষ কালনায় ঢুকছে। চারদিকে একটা পুজোর হই হই রব। সেই ক্ষেত্রে আজকে কালনা যিনি এসডিপিও আছেন তিনি একটি গাইড ম্যাপ দিয়েছেন, সেখানে উনি স্ট্রিক্টলি বলেও দিয়েছেন যে এইখানে 4টে থেকে রাত্রির 12টা পর্যন্ত নো এন্ট্রি, টোটো এবং কোনো 4 চাকা গাড়ি, কোনো বড় গাড়ি যেতে পারবে না। যদি রাত্রি 12টার পরও যদি ক্রাউড দেখতে পায় তারপরেও কিন্তু টোটো এবং বড় গাড়ি কোনোভাবে অ্যালাউ নয়। তার সঙ্গে তিনি আরো জানান যে এইখানে যদি কোনো অসুস্থ মানুষ থাকে, অ্যাম্বুলেন্স বা কোনো অসুস্থ মানুষ টোটো করে যাবে ভাবে, সেক্ষেত্রেও কিন্তু আগে থেকে থানাকে জানিয়ে দিলে পরে থানা তাদের সুযোগ দেবে। আচ্ছা, আরেকটা কথা হলো, এখানে প্রচুর সিসিটিভি লাগানো আছে, এখানে যাতে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে কিন্তু কালনা থানার পুলিশ কড়া নজর দিয়ে রেখেছে। বেশ, ধন্যবাদ। তুমি কিছু বলবে? রীতা, আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছিলাম যে বিগত কয়েকদিনে কিন্তু চারিদিকে অনেক ধরনের দুর্ঘটনা ঘটছিল, যেখানে প্রশাসনিককে মানে ভালোভাবে যুক্ত হতে দেখা যায়নি। কিন্তু এবারে কালনায় পুজোতে, যা দুর্গাপুজোর থেকে কম কিছু নয়, সরস্বতী পুজো বড় মাপে হচ্ছে, কোনো অংশে কম নয়, দুর্গাপুজোর মতোই অনেকটাই। এখানে যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবারে এত ভালোভাবে গাইড ম্যাপ দিয়ে সমস্ত কিছু করে, তোমার কি বক্তব্য? এখানে কি মনে হয় যে প্রশাসনিক ব্যবস্থা উন্নতির দিকে যাচ্ছে? হ্যাঁ, এই প্রশাসনের যে গাইড ম্যাপ দিয়েছে সেটা আজকে প্রথম দেয়নি, এটা 3-4 বছর ধরে একভাবে হয়ে আসছে। তবে হ্যাঁ, এখানে প্রচুর মোড়ে মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, এমনকি লেডি কনস্টেবল থেকে শুরু করে তোমার সিভিক লেডি, পরে চারিদিকে পুলিশ মোতায়েন। গঙ্গার ঘাটকে আলাদাভাবে রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে, যাতে কোনো গঙ্গায় জলে পড়ে গেলে যাতে বিপদ না ঘটে সেদিকে নজর রাখা হয়েছে। গঙ্গা থেকে কিন্তু কোনো বাইক পারাপার হচ্ছে না,
কোনো বড় গাড়ি পারাপার হচ্ছে না। এমনকি একটা বড় সব থেকে ঘটনা যেটা কালনা থানা পুলিশ যেটা করেছে, প্রথমত তারা টেস্ট করছে যদি কোনো মাদক দ্রব্য বা যদি কোনো মানুষ মদ্যপান করে আসে এই গঙ্গাঘাট পেরিয়ে বা ট্রাফিক গুলোকে এড়িয়ে, সেখানে কোনো মতে সম্ভব না। তারা কিন্তু কন্টিনিউ কাল থেকে টেস্ট শুরু করে দিয়েছে। তাই আটো চারিদিকে প্রশাসন রয়েছে। আচ্ছা রীতা, যেরকম আমরা সকলেই জানি যে দুর্গাপুজো মানেই 4 দিনের একটি বিশেষ পুজো, তবে তোমাদের কালনার সরস্বতী পুজো কতদিনকার হয়? কালনা সরস্বতী পুজোর যে ইতিহাসটা রয়েছে সেটা হচ্ছে কালনাতে আগে একটা টোল ছিল। সেই সময়কার এই টোলের যেখানে সীতানাথ তর্ক বাচস্পতি, তারানাথ তর্ক বাচস্পতি, এরা এখানে একটা টোল স্থাপন করেছিল। সেই টোল থেকে অনেক মানুষ সংস্কৃত শিখত। সেই টোলের ঘরানা থেকে সরস্বতী পুজো কালনাতে প্রথম শুরু হয়। সে থেকে আস্তে আস্তে যখন টোলগুলো উঠে গেল তখন ছোট ছোট ক্লাব করে সেই পুজোগুলো শুরু করতো। এবারে ক্লাবগুলো এই সরস্বতী পুজোটাকেই বেশিভাবে তারা প্রাধান্য দিয়েছে, কারণ এখানে একটা সংস্কৃত টোল ছিল। এখান থেকে মানুষ সংস্কৃত শিখতো এবং অনেক পণ্ডিত মানুষ এখান থেকে তৈরি হয়েছে। তাই কালনা থেকে, তাই কালনাতে সরস্বতী পুজো মানে একটা দুর্গা পুজো থেকে কিছু কম নয়। 3 দিনের পুজো, 26 তারিখে রয়েছে কালনাতে কার্নিভাল। ব্যাস। বেশ, যেরকম আমরা জানি যে দুর্গাপুজোতে ধুমধাম করে কার্নিভাল হয়, কাটোয়াতে কার্তিক পুজো এবং নবদ্বীপে রাস, সেরকম তোমাদের কার্নিভালে তুমি যেরকম কি জানালে যে কালনার কার্নিভাল হয় সরস্বতী পুজোতে, কিরকম কি থাকে ব্যবস্থা? এই বছর কার্নিভালে 28টা ক্লাব যুক্ত হয়েছে। বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করে তারা। বাল্যবিবাহ থেকে শুরু করে তোমার সতীদাহ প্রথা থেকে শুরু করে সামাজিক বিভিন্ন রকম বার্তা দিয়ে থাকে। এবং বাইরে থেকে প্রচুর বাদ্যযন্ত্র আসছে, পাঞ্জাব থেকে আসছে, গুজরাট থেকে আসছে, মণিপুর থেকে আসছে, বিভিন্ন রকমের মানে সাজো রব হয়ে যায় ওই দিনটাতে। 28খানা ক্লাব এতে যুক্ত হচ্ছে। বেশ, ধন্যবাদ রীতা। ধন্যবাদ রীতা। ঐতিহ্যবাহী কালনা সরস্বতী পুজোকে কেন্দ্র করে প্রকাশিত হলো বিশেষ গাইড ম্যাপ। আগামী 23 থেকে 26 তারিখ পর্যন্ত কালনা শহর ও সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে সরস্বতী পুজো। সেই উপলক্ষে পুজো চলাকালীন নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই গাইড ম্যাপ প্রকাশ করলো কালনা থানার পুলিশ। শুক্রবার আনুমানিক বেলা 12টা নাগাদ যে কালনার এসডিপি অফিসে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গাইড ম্যাপটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত করেন কালনার এসডিপিও আফজাল আবরার। নো এন্ট্রি গেট, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নো এন্ট্রি কার্যকর থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবার যানবাহন এই সময় চলাচলের অনুমতি পাবে। গাইড ম্যাপে বিকল্প রাস্তার দিক নির্দেশনাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই গাইড ম্যাপে। খুবই ভালো ব্যবস্থা। হ্যাঁ, পরের খবরের দিকে তাহলে নজর রাখা যাক। নিশ্চয়ই। প্রাচীন নবদ্বীপে সরস্বতী পুজো ঘিরে পড়ুয়াদের উন্মাদনা তুঙ্গে। স্কুল, ক্লাব ও সংঘের প্রতিমায় ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। নবদ্বীপ হিন্দু স্কুলে রেকর্ড ভিড়। শহরের সরু রাস্তায় টোটোর চাপে সারাদিন যানজট। দর্শনার্থীদের ভিড়ে উৎসবমুখর শহর জুড়ে আন্দোলনের আবহ। নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণে প্রশাসনের বাড়তি তৎপরতা চোখে পড়ছে আজ। ছোট আমাদের যখন সরস্বতী পুজো মানেই ছোট স্মৃতি মনে পড়ে, অনেক কিছু স্মৃতি জুড়ে আছে। বাসন্তী রঙের জামা কাপড় পরে গায়ে হলুদ মেখে স্নান করে সরস্বতী ঠাকুর দেখতে যাওয়া, বাচ্চাদের গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া, সমস্ত কিছু বেশ একটা সাজো রব থাকে কিন্তু চারিদিকে। চলো প্রতিবেদনটা দেখে নিলে হতো না আগে? নবদ্বীপে সরস্বতী পুজোকে ঘিরে পড়ুয়াদের উন্মাদনা এবছর যেন সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। প্রাচীনকালে পূর্বের অক্সফোর্ড নামে পরিচিত নবদ্বীপের শুক্রবার সকাল থেকেই শহর জুড়ে উৎসবের আমেজ। স্কুল, ক্লাব ও বিভিন্ন সংঘের উদ্যোগে সর্বত্রই চলছে বাগদেবীর আরাধনা। ঐতিহ্য ও আধুনিক ভাবনার মেলবন্ধনে এবারের পুজো নবদ্বীপ বা নবদ্বীপবাসীর কাছে বিশেষ আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পাশাপাশি নবদ্বীপ বড়ালঘাটের যুবশক্তি ক্লাবের 8 ঘরানা সরস্বতী প্রতিমা দর্শনার্থীদের নজর কেড়েছে। অন্যদিকে নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পানশিলা পঞ্চায়েতের বেলতলা বাজারে কিউট মুখের মা সরস্বতী ব্লক জুড়ে সাড়া ফেলেছে। নবদ্বীপ নবীন সংঘ এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ভাবনায় নির্মিত প্রতিমা উপস্থাপন করে
আধুনিকতার ছোঁয়া এনেছে। দেশবন্ধু ক্লাবের শিল্পধর্মী প্রতিমাও প্রশংসা কুড়েছে দর্শকদের। নবদ্বীপের সব স্কুলের মধ্যে প্রাচীন নবদ্বীপ হিন্দু স্কুল সরস্বতী পুজোকে ঘিরে উন্মাদনা সবচেয়ে বেশি। শুক্রবার দুপুর থেকেই কাতারে কাতারে পড়ুয়া ও সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করেছে স্কুল প্রাঙ্গণে। হিন্দু স্কুলের প্রচন্ড ভিড় এবং পুজো হচ্ছে, কি বলবেন? হিন্দু স্কুলের ভিড় এটা স্বাভাবিক, কিন্তু এবছর একটু অস্বাভাবিক হওয়ারই কথা। কারণ হিন্দু স্কুলে এবছর যেভাবে আমাদের পরিবেশ সহ টোটাল থিমের যে ভাবনা চিন্তা করা হয়েছে সেটা একদমই এক্সেপশনাল একটা কিছু করা হচ্ছে। তার জন্য ভিড়টা রাতে তো অস্বাভাবিক হবেই। আমাদের একদিকে যেমন কালচারাল প্রোগ্রাম হচ্ছে, স্টেজ হচ্ছে, এদিকে আমাদের ঠাকুর হচ্ছে, সমস্ত কিছু মিলিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, যেটা স্কুল কর্তৃপক্ষের মতে এ বছর দর্শনার্থীদের সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। এদের সাহায্য করতে এসেছি, আমি সাহায্য করতে এসে গোটা জিনিসটাকে একটু শৈল্পিক করা, শিল্পসম্মত করা, একটু ভাবনা চিন্তা নিয়ে করা, একটু যত্নের ছাপ রাখা। একটা প্যান্ডেল করলাম, প্যান্ডেলওয়ালাকে বলে দিলাম, সে করে দিল, এরকম নয়। গোটা জিনিসটার একটা ড্রয়িং করে ভাবনা করে সেটা করা। আর স্কুলের অনুষ্ঠান যেহেতু, সেখানে নাচ গান আবৃত্তি কুইজ এগুলো ছাড়া তো সরস্বতী পুজো বেমানান। সেই জন্য বেলা 2টো থেকে রাত 10টা পর্যন্ত আমাদের এখানে দুখানা কুইজের প্রোগ্রাম হবে। তার মধ্যে প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র, অভিভাবিকা সকলদের ইনভলভ করা হবে, কারণ স্কুল। তবে উৎসবের এই উচ্ছ্বাসের জেরে সমস্যাও রয়েছে। নবদ্বীপ শহরের রাস্তা তুলনামূলকভাবে ছোট, তার ওপর অতিরিক্ত সংখ্যক টোটো চলাচল করায় শহর জুড়ে যানজট লেগে রয়েছে। তবুও সব অসুবিধা ভুলে জ্ঞান ও বিজ্ঞান বা বিদ্যার দেবী দর্শনের মেতে উঠেছে নবদ্বীপবাসী। নবদ্বীপ থেকে দিবাকর দাসের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বাগদেবীর আরাধনায় মেতেছে গোটা শহর, গোটা রাজ্য। এবার কালনা দেখলাম, কালনার পর এবার একই চিত্র দেখলাম আমরা নবদ্বীপেও। তো সরাসরি আমরা কথা বলবো আমাদের নদিয়ার প্রতিনিধির সাথে। দিবাকর দাস রয়েছে আমাদের সঙ্গে। দিবাকর, কি চিত্র তোমাদের নবদ্বীপে? দেখো, সকাল থেকেই স্কুল পরিবার থেকে শুরু করে কচি কাঁচা এবং বড়রাও বিভিন্ন মণ্ডপ, ক্লাবের মণ্ডপ থেকে শুরু করে নবদ্বীপের বিভিন্ন স্কুলে ঘুরে ঘুরে তারা ঠাকুর দেখছে। এবং এখন রাতের বেলা নবদ্বীপে একটা বইমেলা হচ্ছে। তো সরস্বতী পুজোর পাশাপাশি বইমেলাতেও ভিড় জমিয়েছে নবদ্বীপের মানুষ। এবং এর পাশাপাশি নবদ্বীপের মানে তোমার কথায় 8 থেকে 80 সকলেই মেতে উঠেছে বাগদেবীর আরাধনায়। নবদ্বীপের একটা প্রশ্ন আছে। নবদ্বীপের যে সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজো কি দুর্গাপুজোর মতোই বড় সড়ো ভাবেই হয় এবং কদিনের হয় সেখানে? তার উন্মাদনাই বা কিরকম হয় আর তার ব্যবস্থাপনাই বা কিরকম? দেখো, নবদ্বীপের মেইন পুজো হলো নবদ্বীপের রাসযাত্রা, এবং দুর্গাপুজোর মতন অত বড় হয় না সরস্বতী পুজো। কিন্তু ঠাকুরগুলো সব ওই মানে সাবেকি আমলের ঠাকুর, যেগুলো আগে হতো, এখন সেগুলো বদলে এখন দেখা যাচ্ছে সব আর্ট ঘর আনা বা এআই দিয়ে নির্মিত ঠাকুর। এই নিয়ে একটা নতুন উন্মাদনা শুরু হয়েছে। মানুষ এআই থেকে ঠাকুর বানাচ্ছে এবং সেই এআই ঠাকুর দেখার জন্য রাস্তায় মানুষ নেমেছে। কার ক্লাবে বা স্কুলে এআই ঠাকুরটা সবচেয়ে শ্রেষ্ঠ। নবদ্বীপের বিভিন্ন জায়গায় এআই দিয়ে ঠাকুর হয়েছে। আমার সূত্রে খবর আছে যে 3 থেকে 4 জায়গায় এআই দিয়ে ঠাকুর হয়েছে। এবং এই পুজোটা একদিনেরই হয়, মানে আজকে পুজো হলো, কালকে বিসর্জন হয়ে যাবে। এই এআই ঠাকুরের কনসেপ্টটা একটু তুমি বলতে পারবে? এআই ঠাকুরটা মূলত আগে যে শিল্পী নিজের কল্পনায় বানাতো, এখন শিল্পী তা এআই এর সাহায্য নিচ্ছে। বিভিন্ন সংস্থার এআই এখন মার্কেটে আছে, তাদের কাছে গিয়ে শিল্পী নিজের কল্পনার কিছু একটা লিখে দিচ্ছে এবং হয়তো লিখছে আমাকে এরকম কিউট দেখতে ঠাকুর
একটা তৈরি করে দেওয়া চিত্র। হ্যাঁ, এই বছর একটা ট্রেন্ড তো রয়েছে কিউট প্রতিমা, সবকিছুরই কিউট প্রতিমা, যেরকম কিউট কালী পুজো, কিউট দুর্গা ঠাকুর, এবারে সেরকমই দেখতে পাচ্ছি যে কিউট সরস্বতীর প্রতিমাও তৈরি হয়েছে। কি বলবেন? একদম 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 একদম। এবং এখনকার যে জেনারেশন আমরা, তারা এই কিউট দেখতে প্রতিমার মানে তারা খুবই আনন্দিত দেখে। হ্যাঁ, এবং সমাজ যে পাল্টে আস্তে আস্তে, পুজোর প্রথা হয়তো একই রয়েছে কিন্তু প্রতিমা ভাবনা এগুলো পাল্টে যাচ্ছে, এইটা দেখা যাচ্ছে নবদ্বীপের পুজোর। পরবর্তীকালে কি এরকম হতে পারে যে এই যে শিল্প, ঠাকুর দর্শন করার, ঠাকুর তৈরি করার, এই যে সরস্বতী পুজোকে নিয়ে এত মাতামাতি এখনের মানুষের মধ্যে, পরবর্তীকালে কি এই যে এআই এর জন্যে এর উপরে কি কোনো প্রভাব পড়তে পারে? কি মনে হয় তোমার? শিল্পীদের উপরে কি কোনো প্রভাব পড়তে পারে, অথবা এই পুজোর উপরে? হ্যাঁ, অবশ্যই। এই দিয়ে যদি একজন শিল্পীর কোনো ভাবনা থাকছে না, দিয়ে শিল্পী পুরো জিনিসটা পেয়ে যাচ্ছে, পুরো চিত্রটা। এবার শিল্পীর যে কল্পনাটা ছিল, যেমন একটু আগে তোমাদের প্রতিবেদনে হয়তো দেখিয়েছো তোমরা, ওই আর্টের ঠাকুরটা কিন্তু শিল্পীর ভাবনা, কিন্তু এআই এতে কি হচ্ছে, পুরোপুরি কম্পিউটারের যে একটা চিত্র দিচ্ছে সেইটার উপরে শিল্পী বেস করে করছে। এটা কি হচ্ছে, এটা নান্দনিক একটা শিল্পী সত্তা যেটা, এটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, একেবারে যেরকম আমরা দেখলাম যে গ্রিটিংস কার্ডে কি যে এখনকার দিনে হোয়াটসঅ্যাপেই চলে যাচ্ছে, হোয়াটসঅ্যাপে রাত 12টা মানে হ্যাপি নিউ ইয়ার হয়ে গেল, কিন্তু আগেকার দিনে কি ছিল, হাতে লেখা গ্রিটিংস কার্ড, কত উষ্ণ শুভেচ্ছা সকলের প্রতি। আর এখন এআই কি মৃৎশিল্পীদের জায়গা দখল করে নিচ্ছে। একদম একদম একদম। এবং এই আস্তে আস্তে দেখা যাবে যে যারা পুরনো মৃৎশিল্পী, যারা এই যুগের সাথে আপডেট করতে পারেননি নিজেদেরকে, তাদের হয়তো তারা কাজ পাবেন না, এটাই দেখা যাবে। এবং এই দিন দেখার জন্য মানুষ অপেক্ষা করছে যে মানুষ কতটা আপডেট হবে, কিন্তু আপডেট হলেও একটা পুরনো জিনিসকে মানুষ ফেলে দেয়। সেরকমই হয়তো এরকম পুরনো শিল্পী যারা আপডেট হতে পারেননি, তাদেরকে হয়তো লাস্টে ফেলে দেবে মানুষ, এই হয়তো দেখা যাবে। বেশ, ধন্যবাদ দিবাকর। নবদ্বীপ নবীন সংঘ এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ভাবনায় নির্মিত প্রতিমা উৎপাদন করে আধুনিকতার ছোঁয়া এনেছে। দেশবন্ধু ক্লাবের শিল্পধর্মী প্রতিমাও প্রশংসা করেছে দর্শকদের। এখনকার দিনে তো এআই সবকিছু করে দিচ্ছে, এআই সবকিছু নিয়ে নিচ্ছে ধীরে ধীরে। তাও তো এখন এই যে প্রতিমা গড়ার বিষয়টা, যারা মৃৎশিল্পী আছে তারা প্রতিমা গড়ছে, সমস্ত কিছু এখন হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও তুমি দেখতে পাবে ধীরে ধীরে এআই জায়গাটা এতভাবে নিয়ে নিয়েছে যে এই জেনারেশনের বাচ্চারা যারা আছে তারা কিন্তু এই যে শিল্পটা আছে, এই যে মৃৎশিল্প, এই জিনিসটাকে কিন্তু বুঝছে না। সরস্বতী পুজো আমরা যেইভাবে কাটিয়েছি সেইভাবে হয়তো বা সরস্বতী পুজো এখনের জেনারেশনের বাচ্চারা কাটাচ্ছে। তবে উৎসবের এই উচ্ছ্বাসের জেরে কিন্তু সমস্যাও অনেক রয়েছে। দেখুন, নবদ্বীপ শহরের রাস্তা তুলনামূলকভাবে ছোট, তার উপর আবার অতিরিক্ত সংখ্যক টোটো চলাচল করায় শহর জুড়ে যানজট লেগেই রয়েছে। তবুও সব অসুবিধা ভুলে জ্ঞান ও বিদ্যার দেবীর দর্শনে মেতে উঠেছে গোটা নবদ্বীপবাসী। নজর থাকবে ওইদিকে, কিন্তু এবারে নজর রাখবো ভাঙড়ের দিকে। দক্ষিণ 24 পরগনা ভাঙড়ের দিকে রাজনৈতিক হিংসায় পরিচিত ভাঙড়ে সরস্বতী পুজোয় ব্যতিক্রমী উদ্যোগ। কুলবেড়িয়ায় বৌদ্ধ থিমের মণ্ডপ তৈরি করে শান্তির বার্তা ছড়ালেন উদ্যোক্তরা। 80 ফুট উঁচু মণ্ডপ, গৌতম বুদ্ধের দর্শন ও উৎসবের আনন্দে মেতে উঠল গোটা এলাকা। বিধানসভা ভোটের আগে এই উদ্যোগকে সম্প্রীতির বার্তায় তুলে ধরেছেন স্থানীয় পুজো কমিটির সদস্যরা। কথা বলবো, কিন্তু তার আগে দেখে নেব প্রতিবেদনটা। রাজনৈতিক হিংসার কারণে প্রায় সংবাদ শিরোনামে উঠে আসে ভাঙড়ের নাম। উত্তপ্ত পরিস্থিতি, সংঘর্ষ ও অশান্তির ছবি বারবার ধরা পড়ে এই এলাকার সঙ্গে। তবে আসন্ন বিধানসভা ভোটের আগে সেই চেনা ছবিকে বদলে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিলেন ভাঙড়ের পুজো উদ্যোক্তরা। শান্তির বার্তা পৌঁছে দিতে এবছর সরস্বতী পুজোয় তৈরি করা হয়েছে এক অভিনব বৌদ্ধ থিমের মণ্ডপ। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের কুলবেড়িয়া এলাকায় প্রায় 80 ফুট উচ্চতার এই মণ্ডপ নজর কেড়েছে সকলের। কলকাতা ও শহরতলির নামকরা বড় বড় পুজো মণ্ডপকেও কার্যত টেক্কা দিচ্ছে এই সরস্বতী পুজোর মণ্ডপ। মণ্ডপের মূল ভাবনায় রয়েছে
গৌতম বুদ্ধের অহিংসা ও শান্তির দর্শন। শিল্পীর নিপুণ হাতে ফুটে উঠেছে বুদ্ধের জীবন, ধ্যানমগ্ন মূর্তি ও শান্তির প্রতীক চিহ্ন। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা পবিত্র মণ্ডলের উদ্যোগে প্রতি বছরই কুলবেড়িয়া এলাকায় সরস্বতী পুজো উপলক্ষে চোখ ধাঁধানো মণ্ডপ তৈরি করা হয়। থিমটা আমাদের প্লাই দিয়ে, প্লাস্টিক বা ফাইবার এইসব জাতীয় জিনিস দিয়ে তৈরি হয়েছে। এই যে প্যান্ডেল এবং অতিথিদের জন্য গিফট, প্রচুর পরিমাণে টাকা খরচ, এই টাকা কোথা থেকে আসে? সবাই ভালোবেসে দান করে, সবার দানের থেকে দেওয়া। সবাই আমাকে ভালোবাসে, পুজোটাকে ভালোবাসে। আমি তো একা নয়, আমরা একসাথে মিলে এই পুজোটা করি, তো সবাই আমরা চাঁদা তুলে করেছি। এবছর এই পুজো 26 বছরে পদার্পণ করল। উদ্যোক্তাদের মতে রাজনৈতিক উত্তেজনার আবহে ভাঙড়ের মানুষের মনে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এই বিশেষ ভাবনার মণ্ডপ। দেখুন, এটা একটা মন চাই, মন না থাকলে কিছু হয় না। দেখবেন অনেক মানুষ আছে গরিব, কিন্তু তাদের মনটা অনেক উদার। অনেক ছেলেরা আছে গরিব, তাদের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, যে টার্গেট, যে ফুলফিল করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে এবং সেই ক্ষেত্রে সাকসেসফুল হয়। তেমনি করে মা কালী সংঘ এবং সঙ্গে সঙ্গে পবিত্রা যারা আছে, তাদের যে মানসিকতা, এটাকে আমি স্যালুট করি। তাদের উদ্যোগটা, নিয়তটা ঠিক ছিল বলে তারা এত বড় একটা কর্মসূচি, এত বড় একটা উৎসব তারা করতে পারছে, একটা পূজা করতে পারছে। পুজোর শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, কলকাতা পুলিশের একাধিক আধিকারিক সহ স্থানীয় বিশিষ্টজনেরা। পুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে ওঠেন কুলবেড়িয়া এলাকার মানুষজন। রাজনৈতিক বিভেদ ভুলে শান্তি ও সংস্কৃতির মিলন মেলায় যেন এই সরস্বতী পুজোর মূল বার্তা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রাজনৈতিক হিংসার কারণে কিন্তু প্রায় সংবাদ শিরোনামে উঠে আসে ভাঙড়ের নাম। দক্ষিণ 24 পরগনা ভাঙড়ের নাম। 2026 বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু যত উত্তপ্ত পরিস্থিতি সব আমরা দেখছি ভাঙড় থেকে উঠে আসছে। কিন্তু তারই মধ্যে কিন্তু আমাদের মানে এই শান্তির ছোঁয়া, একদমই শান্তির ছোঁয়া, যে সরস্বতী পুজো হচ্ছে এটা নিয়ে কিন্তু সত্যিই শান্তির ছোঁয়া। আজ এখন কিন্তু দেখো সরস্বতী পুজো নিয়ে কিন্তু চারিদিকে মানে মানুষজন মাতোয়ারা, যাকে একটু আগে যেমন শুনলাম 8 থেকে 80 সকলেই যেমন থাকে, 8 থেকে 80 সকলেই কিন্তু মাতোয়ারা এই সরস্বতী পুজোকে নিয়ে। প্রথমে আমরা কালনা দেখলাম, তারপরে নবদ্বীপ, এখন ভাঙড়। আমাদের বেশ 80 ফুটের প্রতিমা, কম কথা কিন্তু নয়। 80 ফুটের আমরা কিন্তু অনেকেই দেখে থাকি দুর্গাপুজোতে বড় বড় প্রতিমা তৈরি করছে, বড় বড় প্যান্ডেল তৈরি করছে। সেখানে দাঁড়িয়ে 80 ফুটের সরস্বতী পুজোর প্রতিমা, এই এত রাজনৈতিক তরজা সমস্ত কিছু যেখান থেকে আছে, তার মধ্যে বেশ কিন্তু একটা সৌন্দর্যময় একটা কিন্তু ব্যাপার আছে। আমরা দেখলামও যে চিত্রতে আমরা দেখতে পেলাম শান্তি বার্তা পৌঁছে দিতে এবছর সরস্বতী পুজোয় তৈরি করা হচ্ছে এই বৌদ্ধ থিমের মণ্ডপ। একদমই একদমই। আরো কথা বলবো, এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি রেবতী মালি আমাদের সঙ্গে দক্ষিণ 24 পরগনা থেকে। রেবতী, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। এত উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও এত সুন্দর তোমাদের জেলা থেকে উঠে আসছে সরস্বতী পুজো, কি বলবে? হ্যাঁ, তোমাকে বলে রাখি, দেখো ভাঙড় কিন্তু প্রত্যেক দিনের শিরোনাম। যে ভাঙড়ে আইএস এবং তৃণমূলের প্রতিনিয়ত গন্ডগোল, মারামারি, হাতাহাতি, খুনাখুনি, বোম ফেলানো, সেই জায়গায় আজকে রাজনৈতিক হিংসা ভুলে আজকের খবরের শিরোনাম তো সবকিছু বাদ দিয়ে আজকে একজোট হয়ে তারা হচ্ছে বৌদ্ধ মণ্ডপ তৈরি করছে এবং পুজো উদ্যোক্তারা। দেখো, কলকাতার শহরতলির নাম করা বড় এই দুর্গা মণ্ডপকেও তারা হার মানিয়ে সরস্বতী পূজায় মেতে উঠেছে। এই 80 ফুট উচ্চতার এই মণ্ডপ তৈরি করা হয়েছে ভাঙড়ের পূর্বেলিয়া এলাকায়। দেখো, রাজনৈতিক যে হিংসা প্রত্যেক দিনের তুলনায়, তা আজকে যে তারা একত্রিত হয়েছে, মিলিত হয়েছে, এটাই কিন্তু সাধারণ মানুষ ধন্যবাদ জানাচ্ছে এবং তারা আশা করছে যে ভাঙড়ের এরকম যদি মেলবন্ধনে, এরকম যদি অনুষ্ঠান পুজো মণ্ডপকে কেন্দ্র করে যদি তাদের শত্রুতা এবং হানাহানি সবকিছু মিটমাট হয়ে যায়, তাহলে হয়তো একবারে সেখানে এলাকার বাসীর পক্ষে সব থেকে সুবিধাজনক এবং তাদের মঙ্গলজনক বলেই দাবি করছে এলাকার বাসী। আচ্ছা, কতদিন ধরে চলে তোমাদের সরস্বতী পুজো তোমার জেলায়? দেখো, ওইখানে প্রায় 15 দিন ধরে ওইখানে সরস্বতী পুজোটা চলে এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, অনুষ্ঠানগুলো হয়। তারা সেই মণ্ডপে সব রাজনৈতিক হিংসা ভুলেই কিন্তু আইএসএফ এবং তৃণমূল এবং তোমাকে বলতে পারো সব দলের রাজনৈতিক দলের নেতারা সব এক জায়গায় হয়ে যায়। কিন্তু এই পুজো মণ্ডপটা শেষ হয়ে গেলে তাদের আবার সেই একই রকম রাজনৈতিক হিংসার তার মুখ আবার তারা লক্ষ্য করতে পায় এবং দেখতে পাওয়া যায়। কার্নিভালে কি ব্যবস্থা আছে?
দেখো এই জায়গায় বড়াটি কার্নিভাল বলছে প্রতি বছরে নয়, এবছরও আজকের মানে উদ্বোধন হবে এবং তারা স্বনির্ভরে তারা সাড়ম্বরে তারা সেটা গ্রহণ করবে। আচ্ছা বেশ। রেবতী, প্রশ্ন, সেখানে প্রশাসনিক ব্যবস্থা কিরকম? এই যে কার্নিভেল হয়, এই যে বিসর্জন সমস্ত কিছু হয়, 15 দিনের যে টানা বললে পুজোটা চলে, প্রশাসনিক ব্যবস্থা কিরকম? পুলিশ প্রশাসনিক ব্যবস্থা কিরকম সেখানে? দেখো তোমাকে বলে রাখি, কলকাতার একাধিক পুলিশ সেখানে মোতায়েন করা থাকে, কারণ ভাঙড় তো এমনিতেই সবসময় সমস্যার শিরোনামে থাকে। তার জন্য যেমন আজকের একবারে সম্প্রীতির মেলবন্ধন তৈরি হচ্ছে, অপরদিকে একটা ভয়ের কোনো জায়গায় একটা বাসা বাঁধছে যদি সমস্যা তৈরি হয়, তার জন্য কলকাতার পুলিশের পক্ষ থেকে একবারে কড়া নিরাপত্তার সাথে কিন্তু এই পুজোটা মণ্ডপটা তৈরি হয়েছে এবং পুজোটা পালন করা হচ্ছে। কলকাতা পুলিশ সহ অন্যান্য যে সমস্ত সব দায়িত্বকারী যে সমস্ত অধিকর্তারা আছে তারাও মোতায়েন রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। কত বছরে পদার্পণ করলো পুজো এই বছর? দেখো 26 বছরে পদার্পণ করেছে এই পুজোটা ভাঙড়ে। যেই পুজোটা রীতিমতো আগে যখন সমস্যা ছিল না, একই রকম ধারাবাহিক ভাবে এরা কিন্তু এই পুজোটা টেনে নিয়ে চলেছে। আজকের এই সমস্যার জন্য প্রথমত তারা মানে পুজোটা করবে না বলেই সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু একত্রিত এই 26 বছরে পদার্পণ করলো এই পুজোটাকে আরো যাতে এগিয়ে যায় তারও তারা ব্যবস্থা করছে এবং তারা যত রাজনৈতিক হিংসা থাকুক না কেন এই পুজোটাকে তারা এক এক করে এগিয়ে নিয়ে যাবে, এরকম একটা তাদের মানসিকতা আছে। এই যে 15 দিন ধরে দীর্ঘ যেই পুজোটা চলে, সবাই জানে যে ভাঙড়ের মধ্যে রাজনৈতিক একটা তরজা চলতেই থাকে। এই 15 দিনে কি সেই রকম কিছু চিত্র দেখতে পাওয়া যায় নাকি মানুষজনের মধ্যে উন্মাদনাটাই বেশি থাকে? দেখো এই যে 15 দিনের এই যে পুজো, এই পুজোতে কিন্তু মানুষের মধ্যে একটা অনুষ্ঠানের যে উন্মাদনা সেটাই নিয়েই মানুষ মেতে থাকে, তার মধ্যেও রাজনৈতিক মনোভাব থাকে, কোনো কারণে স্পষ্টীত যাতে না হয় তার জন্য কিন্তু কলকাতার পুলিশ মোতায়েন করা হয়েছে, একাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। কিন্তু এই সময়টা কিন্তু সবকিছু ভুলে তারা আজকে এই অনুষ্ঠানের মেলবন্ধনে তারা মেতে থাকে। আচ্ছা বেশ, ধন্যবাদ রেবতী, সঙ্গে থেকো। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা পবিত্র মণ্ডলের উদ্যোগে কিন্তু প্রতি বছরই এখানে কুলবেড়ি এলাকায় সরস্বতী পুজো উপলক্ষে চোখ ধাঁধানো মণ্ডপ প্রতি বছরই তৈরি করা হয়। তবে এই বছরই আমরা যা বললো রেবতী আমাদেরকে কি পুজো 26 বছরে পদার্পণ করলো। উদ্যোক্তাদের মতে রাজনৈতিক উত্তেজনার আবহে কিন্তু ভাঙড়ের মানুষের মনে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই কিন্তু এই বিশেষ ভাবনার মণ্ডপ। পুজোর শুভ উদ্বোধনে কিন্তু উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, কলকাতা পুলিশের একাধিক আধিকারিক সহ স্থানীয় বিশিষ্টজনেরা। তুমি কিছু বলবে? খুবই সুন্দর চিত্র, এত কিছু রাজনৈতিক তরজার মধ্যেও যে একটা পুজো প্রত্যেকটা মানুষের মনের মন বন্ধন আর কি যাকে বলা হয়। বেশ, ধন্যবাদ। আমাদের খবর এখনকার মতন এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।